তো হেই বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি নিয়ে আসলাম এমন এক অ্যাডভোকেট বা আইনজীবীর কাহিনী যে তার জীবনে একটাও কেস হেরে যায়নি, যার কারণে তার পপুলারিটি এতটাই বেড়ে যায় যে তাকে হায়ার করে এক ডেভিল। এরপর কিভাবে তার জীবনে পরিবর্তন আসে তা আমরা এই ভিডিওতে জানতে পারবো। দি ডেভিলস অ্যাডভোকেট 1997 সালে মুক্তি পাওয়া এই আমেরিকান সুপারন্যাচারাল মুভিটি ডিরেক্ট করেন টেইলর হ্যাকফোর্ড, যেটি অ্যান্ড্রিউ নেদারম্যানের 1990 সালে মুক্তি পাওয়া একই নামে নোভেল থেকে নেওয়া। তো চলুন আর বেশি দেরি না করে চলে আসা যাক মুভিটার কাহিনীতে। কাহিনী শুরু হয় কোর্টে, যেখানে একটি মামলা চলছিল। সেখানে একটি মেয়ে তার বয়ান দিচ্ছিল যে কিভাবে তার স্কুল টিচার তাকে আর তার বন্ধুদের অ্যাবিউজ করেছিল, অর্থাৎ এটা একটা চাইল্ড মলেস্টেশনের কেস ছিল। আর সেই কেসটাই লড়ছিল কেভিন লমেক্স নামের এক আইনজীবী, যে তার জীবনে একটাও কেস হেরে যায়নি। কিন্তু মেয়েটির সমস্ত বয়ান শোনার পর আর তার ক্লায়েন্ট লয়েড গেটিসের কিছু অঙ্গভঙ্গি দেখার পর কেভিন এখানে বুঝতে পারে যে তার ক্লায়েন্টই এখানে আসল দোষী। তাই কেভিন এবার জাজের কাছে কিছু সময়ের বিরতি চায়। কেভিন এবার ওয়াশরুমে যায়। সেখানে সে ভেবে পাচ্ছিল না যে সে কি করবে। সে এই দ্বন্দ্বের মধ্যে পড়েছিল যে যদি সে সত্যের সাথে থাকে তবে তাকে কেসটা হেরে যেতে হবে, কিন্তু সে তো কোনোদিন কোনো কেস হেরে যায়নি। তখন সে ওই ওয়াশরুমের আয়নার দিকে নিজেকে দেখে। আর মনে রাখবেন, এটা কিন্তু এই কাহিনীর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা মুহূর্ত, যেটা আপনারা কাহিনী শেষের দিকে বুঝতে পারবেন। তখন সেখানে লেরি নামের এক সাংবাদিক চলে আসে, যে কেভিনের বন্ধুও ছিল। সে কেভিনকে একটু উস্কানিমূলক কথাবার্তা বলে লেরি কেভিনকে বলে যে এমন এক ইয়ং আইনজীবী যে কখনো কোনো কেস হেরে যায়নি, তার কাছে আজ বলার মতো কিছুই নেই। আর এই বলে লেরি সেখান থেকে চলে যায়। তখন কেভিনও কেসটা জেতার জেদ ধরে। এবার হিয়ারিং আবার শুরু হয়। কেভিন তখন এক কঠোর ক্রস এক্সামিনেশনের দ্বারা ভিকটিমের ক্রেডিটিবিলিটি নষ্ট করে দেয়, যেখানে এবার ভিকটিমের চরিত্র নিয়েই প্রশ্ন উঠতে শুরু করে। শেষে জাজ লয়েড গেটিসকে নির্দোষ ঘোষণা করতে বাধ্য হয়। আর এবারও কেভিন লমেক্স কেসটা জিতে যায়। এবার কেভিনের পপুলারিটি এতটাই বেড়ে যায় যে একদিন নিউ ইয়র্ক সিটি এর খুব ধনী ল ফার্ম থেকে কেভিনের জন্য একটি অফার আসে যে তাকে সেখানে জুরি সিলেকশনের জন্য যেতে হবে। এখানে জুরি হলো কিছু ইন্ডিভিজুয়ালস যারা জাজকে তার ডিসিশন নিতে সাহায্য করে, যদিও আমাদের দেশে এমন জুরি সিস্টেম নেই। যাই হোক, নেক্সট উইকই কেভিন যাতে তার ওয়াইফকে নিয়ে তৈরি থাকে, তাদের যাওয়ার সমস্ত খরচ সেই ল ফার্মই বহন করবে। কেভিন তো প্রথমে পাত্তাই দিচ্ছিল না, কিন্তু পরে তার টাকার পরিমাণ দেখে কেভিন রাজি হয়ে যায়। এরপর সিন শিফট হয় আর আমরা এখানে কেভিন আর তার মা এলাইসকে দেখতে পাই, যেখানে এলাইস বলেন যে শুধুমাত্র এক জুরি সিলেক্ট করার জন্য তারা তোমাকে নিয়ে যাচ্ছে। এলাইস কেভিন আর তার ওয়াইফের নিউ ইয়র্ক যাওয়া নিয়ে সন্তুষ্ট ছিলেন না। এলাইস একটু রিলিজিয়াস বা ধর্মীয় একজন ব্যক্তি ছিলেন, আর তিনি কেভিনকে বলেন যে ওই জায়গাটা ডিমনদের বা ডেভিলদের, কিন্তু কেভিন এইসব কিছুই বিশ্বাস করত না। এবার কেভিন তার মাকে শেষ বিদায় জানিয়ে চলে যায়, আর কেভিন তার ওয়াইফ মেরি অ্যানকে নিয়ে নিউ ইয়র্ক শহরের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর সিন শিফট হয় নিউ ইয়র্ক শহরে, যেখানে জুরি সিলেকশন চলছিল। সেখানে কেভিন জুরি সিলেকশনের অসাধারণ ক্যাপাবিলিটি দেখায়। তখন কেভিনের ট্যালেন্ট সেই ল ফার্মের হেড জন মিল্টনের চোখে পড়ে। তাই তখন জন কেভিনকে তার অফিসে ইনভাইট করে আর তাকে এক হাই পেইং জবের অফার দেয়। কেভিনও তার অফার অ্যাকসেপ্ট করে নেয়। পরের সিনে আমরা দেখতে পাই কেভিন আর তার ওয়াইফ মেরিয়ান নিউ ইয়র্কের একটি জনবহুল এলাকা ম্যানহাটনের একটি অ্যাপার্টমেন্টে শিফট হয়। কেভিন আর মেরি এমন বিলাসবহুল একটা অ্যাপার্টমেন্ট দেখে অবাক হয়ে যায়। এটা ছিল তাদের কাছে স্বপ্নের মতো। মেরি তখন কেভিনকে বলে, তুমি কি তোমার কাজে এতটাই ভালো? নিশ্চয়ই তারা কোনো কাজের জন্য তোমাকে প্রচন্ড ভাবে চায়। কেভিন বলে, হতে পারে। এরপর সিন শিফট হয় কেভিনের নতুন অফিসে, যেখানে সবাই নিজেদেরকে কেভিনের কাছে পরিচয় করায়। সেখানে
ক্রিস্টাবেলা নামের এক কলিগের দিকে কেবিন আকৃষ্ট হয়ে পড়ে। এখানে কেবিনের প্রথম কেসটি ছিল দি ময়েস কেস। কেবিন তার ক্লায়েন্ট ফিলিপ ময়েজের সাথে দেখা করতে একটি পরিত্যক্ত জায়গায় যায়। জায়গাটা মনে হচ্ছিল অদ্ভুত একটি তন্ত্রমন্ত্রের জায়গা। ময়েজের উপর আসলে এই অভিযোগ ছিল যে সে নাকি একটি জ্যান্ত ভেড়ার জিভ কেটে নিয়েছিল। ময়েস এবার সেই ভেড়ার জিভটি বের করে আর কেবিনের কাছে সরকারের হয়ে যে অ্যাডভোকেট লড়বে তার নাম জানতে চায়। কেবিন যখন জানতে চায় যে সে কি করছে তখন ময়েস বলে যে এটা নীরবতা তৈরি করবে আর কেবিনকে সেখান থেকে চলে যেতে বলে, যেখানে কেবিন কিছুই বুঝতে পারে না। পরের সিনে আমরা দেখতে পাই কোর্টে হিয়ারিং চলছিল। হিয়ারিং চলাকালীন সময়ে কেবিন জাজকে বলে যে প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা আছে, সবাই নিজের নিজের ধর্ম পালন করতে পারে আর ময়েজও সেটাই করেছে। আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য কেবিন সেখানে রাখে, কিন্তু গভর্নমেন্ট লয়ার গলার কিছু সমস্যার জন্য সেখানে কিছুই বলতে পারেনি। কেবিন বুঝতে পারে যে ময়েজই কোনো ব্ল্যাক ম্যাজিক করেছে আর সেখানে জাজ ময়েজকে নির্দোষ বলে ঘোষণা করে আর এই কেসটাও কেবিন এবার জিতে যায়। কেবিন এবার দিন দিন তার কাজে বিজি হয়ে পড়ায় তার ওয়াইফ মেরিকে সময় দিতে পারে না। মেরিও নিজেকে একা ফিল করতে শুরু করে। অন্যদিকে এক কোটিপতি অ্যালেক্স কুলেন তার ওয়াইফ, তার ছেলে আর তার বাড়ির কাজের মহিলাকে খুনের অভিযোগে অভিযুক্ত হয়ে পড়েছিল। এবার কেসের ভার জন মিল্টন কেবিনের উপর ছেড়ে দেয়, কিন্তু সেই ল ফার্মের ম্যানেজিং পার্টনার এডি বার্জুন তাতে সহমত ছিল না, কিন্তু মিল্টন তার কথায় অনড় ছিল। কেবিন এবার এই কেসে বিজি হয়ে পড়ায় মেরি আরো একা হয়ে পড়ে। মেরি মেন্টালি ডিস্টার্ব হয়ে পড়ে। সে তার পার্টনারদের মধ্যেও ডিমন দেখতে পায়। কেবিন ঘরে আসলে মেরি তাকে সবকিছু বোঝাতে চেষ্টা করে, কিন্তু কেবিন তাকে শান্ত হতে বলে আর বলে যে তারা একটা বেবি আনবে যাতে মেরি একা ফিল না করে। কিন্তু কেবিন ধীরে ধীরে তার অফিস সহকর্মী ক্রিস্টাবেলার দিকে আকর্ষিত হতে শুরু করে আর মেরির মধ্যে তাকেই দেখতে পায়। পরের সিনে আমরা দেখতে পাই কেবিনের মা এলাইসো নিউ ইয়র্ক শহরে চলে এসেছেন। আসলে এলাইস একজন ধর্মীয় লোক আর তার জীবনে তিনি শুধু একবারই ইন্টিমেট হয়েছিলেন, যার ফলেই কেবিনের জন্ম হয়েছিল। কিন্তু কেবিন যখন তার মাকে জন মিল্টনের সাথে পরিচয় করায় তখন এলাইস একটু অন্যরকম বিহেভ করে। মনে হচ্ছিল সে জনকে চেনে বা হয়তো জনকে সে পছন্দ করেনি। এবার পরের দিন ভোরবেলা এলাইস তার ব্যাগ নিয়ে বলে যে সে চলে যাবে, সে সেখানে ভালো ফিল করছে না। কেবিনও তার কাজে যাওয়ার জন্য বিজি ছিল। সে তার মাকে আরো কিছুদিন থাকতে বলে, কিন্তু এলাইস কেবিনকে বলে যে জায়গাটা তোমাদের জন্য ঠিক না আর এই বলে তিনি চলে যান। পরের সিনে আমরা মিল্টন আর কেবিনকে একটি ট্রেনে করে কোথাও যেতে দেখি। মিল্টন সেখানে একটি লোকের দিকে তাকিয়ে থাকে, যার ফলে লোকটি বিরক্ত হয়ে পড়ে। তখন মিল্টন লোকটিকে ফ্রেঞ্চ ভাষায় কিছু একটা বলে, যার কারণে লোকটি শান্ত হয়ে যায়। কেবিন সেখানে বুঝতেই পারে না কি হচ্ছিল। আসলে এখানে মিল্টন লোকটিকে বলেছিল যে কিভাবে তার ওয়াইফ তার সাথে চিট করছে। এখানে আমরা মিল্টনের কোনো এক অদ্ভুত শক্তির ব্যাপারেও জানতে পারি। অন্যদিকে মেরি ঘরে একদম একা হয়ে পড়েছিল। সে একদিন রাত্রিবেলা দেখতে পায় যে একটি বাচ্চা তার ভেতরের পার্টস নিয়ে খেলা করছে। পরের দিন কেবিনকে জানালে কেবিন বলে এটা শুধু তার একটা স্বপ্ন ছিল বা দুঃস্বপ্ন ছিল। মেরি এরপর এটাও বলে যে ডক্টর তাকে বলেছে যে সে কোনোদিন মা হতে পারবে না। মেরি কেবিনকে গেইন্সভিলেতে ফিরে যেতে বলে, কিন্তু কেবিন রাজি ছিল না। অন্যদিকে মিল্টনও কেবিনকে কেসটা তার ওয়াইফের জন্য ছেড়ে দিতে বলে, কারণ সে অসুস্থ ছিল। কিন্তু কেবিন তার কাজে এতটাই মগ্ন হয়ে পড়েছিল যে সে মিল্টনকে বলে তার ওয়াইফের জন্য যদি সে কেসটা ছেড়ে দেয় তবে তার ওয়াইফকে সে ঘৃণা করতে শুরু করবে। পরের সিনে আমরা দেখতে পাই ভোরবেলা এডি বার্জুন যে ল ফার্মের ম্যানেজিং পার্টনার ছিল, সে কেবিনকে পেয়ে বলে যে তুমি আমার সাথে প্রতিযোগিতা করছো। কেবিন তো কিছুই বুঝতে পারে না। তখন এডি বলে যে ফার্মের চার্টার এসে কেবিনের নাম দেখেছে আর এমন করলে সে ফার্মের সব ইলিগ্যাল কার্যকলাপের কথা ইউনাইটেড স্টেটস অ্যাটর্নিকে জানিয়ে দেবে। কিন্তু কেবিন আসলে এই ব্যাপারে কিছু জানতো না। তখন সে সব কথা মিল্টনকে জানায়। তাদের কথাবার্তার মধ্যেই মিল্টন এডিকে মেরে ফেলার জন্য ঠিক করে আর তার ডিমনিক পাওয়ার ব্যবহার করে। যেখানে আমরা দেখতে পাই কিছু ভিক্ষুক এডি এর পিছনে, যারা একটু পরে পরে গায়েব হয়ে যাচ্ছিল। সেই ভিক্ষুকগুলির ছিল ডিমনিক চেহারা আর সেন্ট্রাল পার্কেই এডিকে মার্ডার করে ফেলা হয়, যেটা জানালা দিয়ে মেরিয়ান দেখে ফেলে, যার ফলে সে মেন্টালি আরো অসুস্থ হয়ে পড়ে। অন্যদিকে কেবিন অ্যালেক্স কোলেনের কেসের জন্য
আর্গুমেন্টস প্রিপেয়ার করছিল, যেখানে অ্যালেক্সের সেক্রেটারি মেলিসা ব্ল্যাককে টেস্টিফাই করার সময় কেভিন বুঝতে পারে যে অ্যালেক্সই আসল গিল্টি বা দোষী, আর মেলিসা আর কুলেন দুজনেই মিথ্যে কথা বলছে। আসলে কুলেনের তার ওয়াইফের সাথে এটা কন্ট্যাক্ট সাইন ছিল যে যদি কুলেন কোনোদিন অবৈধ সম্পর্কে জড়িয়ে যায় তবে তার সমস্ত সম্পত্তির মালিক তার ওয়াইফ হবে। তাই যখন অ্যালেক্সের ওয়াইফ অ্যালেক্স আর মেলিসার অ্যাফেয়ারের কথা জানতে পারে তখন অ্যালেক্স তার ওয়াইফ, ছেলে আর বাড়ির কাজের মহিলাকে মেরে ফেলে। কেভিন তো এবার একদম কনফিউজ হয়ে পড়ে যে সে কি করবে। তাই সে ব্যাপারটা মিল্টনকে জানায়। মিল্টন তাকে বলে যে করেই হোক তাকে কেসটা জিততেই হবে, আর কেভিনও হারতে রাজি ছিল না। তাই কোর্টে এবার প্রি প্ল্যান্ড আর্গুমেন্ট দিয়ে কেভিন এই কেসটাও জিতে যায় আর অ্যালেক্স নির্দোষ প্রমাণিত হয়। এরপর কেভিন মেরিয়ানকে একটি চার্চে খুঁজে পায়। মেরির অবস্থা আরো খারাপ হয়ে পড়ে। কেভিন দেখতে পায় যে মেরি একটি ব্ল্যাঙ্কেট জড়িয়ে বসে আছে। মেরি বলে যে জন তাকে টর্চার করেছে, কিন্তু কেভিন তা মানতে রাজি ছিল না, কারণ জন মিল্টন সারাদিন তার সাথেই কোর্টে ছিল। কিন্তু তখন মেরি তার শরীরের চাদরটা সরিয়ে নেয়। কেভিন দেখতে পায় যে মেরির পুরো শরীর ক্ষতবিক্ষত। কেভিন মনে করে যে মেরি হয়তো মানসিকভাবে অসুস্থ আর সে নিজেই তার শরীরের এই অবস্থা করেছে। তাই কেভিন তাকে মেন্টাল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে মেরি কেভিনকে বলে যে তুমি যে ব্লাড মানি রোজগার করেছো, অর্থাৎ দোষীদের জিতিয়ে টাকা রোজগার করার জন্যই গড তাদের শাস্তি দিচ্ছেন। এরপরের সিনে আমরা কেভিনকে চার্চে এডি এর ফিউনারেলে দেখতে পাই। এখানে কেভিনের ভালো লাগছিল না, কারণ সে খারাপ লোকেদের সঙ্গ দিচ্ছিল। তাই কেভিন সেখান থেকে বেরিয়ে পড়ে। রাস্তায় এডি এর এক ফ্রেন্ড মিচ ওয়েভার কেভিনকে কিছু বলতে চায়। ওয়েভার বলে যে কেভিন খারাপ লোকেদের সঙ্গ দিচ্ছে। মিল্টন এক দুর্নীতিগ্রস্ত লোক আর তার একের পর এক দুর্নীতির কথা ওয়েভার কেভিনকে জানায়। আর ফ্লোরিডাতে যে 8th গ্রেডের স্কুল টিচার গেটিকে সে বাঁচিয়েছিল, তার গাড়িতে ছোট্ট একটি মেয়ের মৃতদেহ পাওয়া গেছে। অন্যদিকে ওই একই সময় এডি এর ফিউনারেলে চার্চে মিল্টন তার একটি আঙুল হোলি ওয়াটারে ডুবাতেই সেই জল ফুটতে শুরু করে। আর ঠিক সেই সময় একটি কার এসে ওয়েভারকে ধাক্কা দেয়। ওয়েভার সেখানেই মারা যায়। এখানে আমরা বুঝতে পারি মিল্টনের কোনো সুপারন্যাচারাল পাওয়ার আছে আর এডিকেও সেই মেরেছে। এরপর সিন শিফট হয় হাসপাতালে, যেখানে কেভিন, তার মা এলাইস আর কেভিনের কেস ম্যানেজার পাম গেরেটি সেখানে এসেছিল মেরিয়ানকে দেখার জন্য। কিন্তু যখন কেভিন এলাইসকে নিয়ে কিছু কথা বলতে অন্য রুমে যায় তখন মেরি কেভিনের কেস ম্যানেজার পামের মধ্যে একটি ডিমন দেখতে পায়। তখন একটি আয়না দিয়ে মেরি পামকে আঘাত করে আর তাকে ঘরের বাইরে বের করে দেয় আর নিজেকে ঘরের মধ্যে আটকে দেয়। কেভিন মেরিকে দরজা খোলার জন্য অনেক রিকোয়েস্ট করে, কিন্তু মেরি তখন ভাঙা আয়নার কাজ হাতে নেয় আর শেষবারের মতো কেভিনকে সে ভালোবাসে এটা বলে সুইসাইড করে নেয়। কেভিন তো কান্নায় ভেঙে পড়ে। পরে কেভিনের সন্দেহ হয়, সে তার মা এলাইসকে সত্যি কথা বলতে বাধ্য করে। এলাইস কেভিনকে তখন বলে যে সে তার কাছে একটা কথা লুকিয়েছে, যে মিল্টনই হলো কেভিনের আসল বাবা, যার সাথে কয়েক দশক আগে নিউ ইয়র্ক শহরে তার দেখা হয়েছিল। সেই কারণে এলাইস মিল্টনের সাথে দেখা করার সময় অদ্ভুত ব্যবহার করছিল। কেভিন এবার হাসপাতাল থেকে বেরিয়ে পড়ে আর সোজা মিল্টনের কাছে যায়। সেখানে তাদের কথাবার্তার মধ্যে মিল্টন এটা স্বীকার করে যে সেই মেরিয়ের এই অবস্থা করেছে। কেভিন রাগে এবার মিল্টনের উপর শুট করে, কিন্তু জনের তাতে কিছুই হয় না। তখন মিল্টন এটা রিভিল করে যে সে আর কেউ না, সে হলো শয়তান বা ডেভিল, আর কেভিন এক ডেভিলেরই সন্তান। সেই কারণেই কেভিন তার জীবনে কোনো কেস হেরে যায়নি, যেটা কোনো সাধারণ মানুষের কাছে সম্ভব না। কেভিন তখন মিল্টনকে তার জীবনে যা কিছু ঘটেছে তার জন্য দোষারোপ করতে শুরু করে, কিন্তু তখন মিল্টন বলে যে সে তো তার জন্য শুধু স্টেজটা সেট করেছিল। কিন্তু কেভিনই মেরিকে ছেড়ে দোষীদের সঙ্গ দেওয়ার রাস্তা বেছে নেয়। তখন কেভিন নিজের ভুল বুঝতে পারে যে সারা জীবন সে শুধু জিততেই চেয়েছিল, যার কারণে আজ তাকে মেরিকে হারাতে হলো। এবার সেখানে ক্রিস্টাবেলা আসে, যার প্রতি কেভিন আকৃষ্ট হয়ে পড়েছিল। মিল্টন সেখানে বলে যে এই ক্রিস্টাবেলা তার হাফ সিস্টার আর সে তাদের মধ্যে একটি বাচ্চা চায় যে হবে অ্যান্টাই খ্রিস্ট বা যিশু বিরোধী। প্রথম দিকে মনে হচ্ছিল যে কেভিন শয়তান অর্থাৎ ডেভিল মিল্টনের কথা মেনে নিয়েছে, কিন্তু হঠাৎ কেভিন নিজের পিস্তল দিয়ে নিজের মাথায় শুট করে দেয়। অর্থাৎ এবারও শয়তান কেভিনের জন্য একটা
স্টেজ সেট করে দিয়েছিল, কিন্তু তাতে অ্যাক্ট করা বা না করা সম্পূর্ণ কেবিনের হাতে ছিল। কিন্তু কেবিন এবার সঠিক রাস্তা বেছে নেয়। তখন মিল্টন রাগে ফেটে পড়ে আর তার সেই আগুনে খ্রিস্টাবেলা জীবন্ত জ্বলে যায়। প্রথমে তো মিল্টন তার ডিমনিক রূপ দেখায়, কিন্তু ধীরে ধীরে সে অ্যাঞ্জেলে পরিণত হয়ে যায়। তখন তাকে দেখতে হুবহু কেবিনের মতোই লাগছিল। এবার মুভিতে আসে আরেকটা নতুন টুইস্ট, যেখানে সিন রিউইন্ড হয়ে আবার মুভির শুরুতে চলে আসে, যেখানে কেবিন তার ওয়েডিং রিং খুলে আয়নার দিকে তাকিয়েছিল, যেন সে নিজের পুরো ফিউচারটা দেখে ফেলেছে। অর্থাৎ সে যদি আজকে এই কেসটা খারাপ বা দুষ্ট লোকেদের সঙ্গ দেয়, তবে তার সাথে এই ছবি ঘটতে চলেছে। এবার সময় আসে ডিসিশন নেওয়ার। কেবিন কোর্টরুমে চলে আসে, যেখানে সে মেরিকে জীবিত দেখে খুব খুশি হয়। ট্রায়াল এবার শুরু হয়। কেবিন কিছুক্ষণ চিন্তা করার পর এটা জানায় যে সে তার ক্লায়েন্টের হয়ে আর লড়তে পারবে না, যদিও তাকে ল প্র্যাকটিস থেকে ডিসমিস করার ওয়ার্নিং দেওয়া হয়। কিন্তু কেবিন এবার সত্যের সাথে ছিল। এবার কেবিন আর মেরি যখন কোর্টরুম থেকে বেরিয়ে যাবে, তখন কেবিনের রিপোর্টার ফ্রেন্ড লেরি বলে যে সে কেবিনের একটি হাই প্রোফাইল ইন্টারভিউ নিতে চায়, যেটি তাকে ফেমাস করে তুলবে। কেবিন প্রথমে রাজি না হলেও মেরি তাকে এনকারেজ করায় সে রাজি হয়ে যায়। শেষের দিকে কেবিন আর মেরি চলে যাওয়ার পর লেরি জন মিল্টনে চেঞ্জ হয়ে যায় আর এটা ডিক্লেয়ার করে যে ভ্যানিটি ডেফিনেটলি মাই ফেভারিট সিন, অর্থাৎ অহংকার আমার প্রিয় অপরাধ। অর্থাৎ শয়তান আবারও কেবিনের জন্য স্টেজ তৈরি করেছিল, যেখানে কেবিন এবারও ফেসে গিয়েছিল। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো এখন মুভিটা আসলে কি বোঝাতে চাইছে? আসলে আমাদের প্রত্যেকের মধ্যেই একটা ডেভিল বা শয়তান থাকে, যেটা সবসময় আমাদের ভুল রাস্তায় নিয়ে যেতে চায়। রাগ, হিংসা, লোভ এইসব আমাদের অপরাধের পথে নিয়ে যায়। আর এই মুভি ভ্যানিটি বা অহংকার নিয়েছিল। ডেভিল বারবার আমাদের ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এটা আমাদের উপর যে কোন রাস্তা আমরা বেছে নেব। তো যাই হোক, মুভিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।